ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য। কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে ভারতের পয়েন্ট অফ ভিউ পাল্টাচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা অনেকেই করছি। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাসুল টাকা করেন। হাসিনা পালিয়ে গিয়েছে আজকে প্রায় 1.5 মাসেরও বেশি সময়, এবং এই সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে সেনাবাহিনীতে আসলে আমাদের যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অবশ্যই দেশপ্রেমী, কোনো সন্দেহ নাই। একটা বিরল দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 5টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 5টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন তাহলে আমরা প্রথম ভিডিওটা দেখে নেই। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য। কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে, অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায়, কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া? যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন, আসলে ওই সুযোগটা কিন্তু হবে না। তিনি যদি দেশে ফিরতে চান, স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক, এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে। এটা সরকার দেবেও। মনে রাখেন, শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে, ফাঁসি হইতে পারে, জেল হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই। এটাতে আবার
ডক্টর ইউনূস সরকারের জন্য নেগেটিভিটি আসবে। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন। এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব, গ্রেপ্তারও হব, দলীয় কর্মকাণ্ড চালাবো, কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে, অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে, তারা কিন্তু সামনে চলে আসবে। তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে। তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, এটাকে এই মাসেই ফিরছেন না 6 মাস পরে না নির্বাচনের আগে, সেটা কিন্তু সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে বলেননি। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। একটা বিরল দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটা বিরল কেন, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে, আমরা অনেকে জানি, তারপরও আবার একটু বলবো। একই সাথে আরো কয়েকটা ব্যাপার একটু যোগ করতে চাই যে এই বিরল বৈঠকটার বার্তা কি। এবং আমি বিশ্বাস করি, আমি আমার আগের একটা ভিডিওতে এটা বলেছি, যেটাতে তাদের এই বৈঠকটা জানাজানি হওয়ার পর বলেছি, সেটা হলো এটার একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি, সিরিয়াস বার্তা আছে। কি সে বার্তা আবার একটু বলতে চাই, এবং এই বৈঠক কি কি হয়েছে, সেটা তাৎপর্য কি, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে, এটা বিরল কেন? এটা বিরল এই কারণে, মার্কিন প্রেসিডেন্ট এমন একটা সময় এই দ্বিপক্ষীয় বৈঠক করছেন, এই ধরনের সময় তারা সাধারণত এরকম কোনো দ্বিপক্ষীয় বৈঠক করেন না। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের দিন বিভিন্ন পত্রপত্রিকা এসছে, আমরা দেখেছি অনেকে নিশ্চয়ই, যে সকালবেলা নিউ ইয়র্ক আসেন তিনি, ওই ভাষণ দেন, এরপর রাতে আগত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে একটা নৈশভোজের আয়োজন করেন, যে নৈশভোজে তিনি কিছু কুশল বিনিময় করেন কারো সাথে। এই হচ্ছে মোটামুটি নিয়ম। দ্বিপক্ষীয় বৈঠক এর মধ্যে হয় না, এবার হলো। একই সাথে আরেকটা তথ্য আমরা জেনে রাখবো, বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সর্বশেষ বৈঠকটির নজির হচ্ছে 2000 সালে শেখ হাসিনার সাথে বিল ক্লিন্টনের। বিল ক্লিন্টন বাংলাদেশ সফরে এসেছিলেন এবং সেই সফরেই তাদের মধ্যে এই বৈঠকটা হয়েছিল। এটা হলো সর্বশেষ ঘটনা। তার মানে 2 যুগের মতো আগে এই বৈঠকটা হয়েছিল, তারপর 2 যুগ পর এই বৈঠকটা হলো। মানে কতটা গুরুত্বপূর্ণ। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, কখনো কেউ যদি কোনো নর্ম ভাঙেন, সেই নর্ম ভাঙার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেন। এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা সাধারণত আমাদের কিছু স্বভাব আছে, অভ্যাস আছে, আমরা আমাদের ব্যক্তিগত জিনিসগুলো অনেক সময় ভাঙি। আমরা যখন কাউকে অনেক বেশি গুরুত্ব দেই, কেউ যখন আমাদের কাছে খুবই প্রিয়, অ্যাটলিস্ট বা নিদেন পক্ষে গুরুত্বপূর্ণ, তখন আমরা সেটা করি। সুতরাং এই বৈঠকের মাধ্যমে এই মেসেজটাও দেয়া হয়েছে। বৈঠকে কি কি কথা হয়েছে, ইনফ্যাক্ট কথার কন্টেন্ট আমাদের জন্য খুব বেশি জরুরি না, তারপরও আমরা একটু জেনে নেই। এখানে বলা হয়েছে, ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে তাদেরও পূর্ণ সমর্থন করা উচিত, মানে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সমর্থন করা উচিত। তারপরে তাদের গ্রাফিতি নিয়ে একটা কালেকশন উপহার দেন। এটা ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় করছেন, সেটা তিনি করছেন। এটা হলো মোটামুটি নিউজ। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এই ছবিটা আমরা অনেকে দেখেছি, আমি আমার থাম্বনেইলে ব্যবহার করেছি। সেটা হলো শুধুমাত্র উষ্ণ একটা করমর্দন তা না, অত্যন্ত আন্তরিকতা নিয়ে জো বাইডেন ডক্টর ইউনূসকে হাগ করছেন। এটাও আমাদের, এই ছবিটা আমাদের সামনে এসছে এবং আমরা বুঝতে পারি যে তিনি আন্তরিকতা বোধ করছেন এবং সেটা দেখাচ্ছেন। যে প্রেক্ষাপটে এই বৈঠকটা হয়েছে সেটা আমরা জানি। সেটা হলো, ভারত ডক্টর ইউনূসের মোদির সাথে বৈঠকের যে ইচ্ছে সেটাকে ডিনাউন্স করেছে, রিফিউজ করেছে। তারা একটা কারণ দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা বুঝি কারণটা হচ্ছে তারা ডক্টর ইউনূসকে দেখাতে চাইছে যে তুমি যে এত শির দাঁড়া শক্ত করে কঠোর করে কথা বলছো, সেটা আসলে আমরা পছন্দ করছি না। মেসেজ দিয়ে লাভ হবে না, কারণ এটার অন্য আলামত আছে, আমি সেটা নিয়েও কথা বলবো। কিন্তু এই মেসেজটা তারা দিতে চাইছে। কিন্তু
এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে জো বাইডেন ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন এবং এই মেসেজটা তিনি দিচ্ছেন যে তিনি এই সরকারের পাশে থাকবেন। আমাদের মনে রাখা দরকার, আমেরিকা থেকে ডক্টর ইউনূস তার সর্বোচ্চ সব সম্মান পেয়েছেন। আমরা জানি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই দুটো পেয়েছেন, সাথে নোবেল পেয়েছেন। এই তিনটা সম্মান একসাথে পেয়েছেন পৃথিবীর ইতিহাসে ডক্টর ইউনূস সহ মাত্র 7 জন ব্যক্তি। সো নোবেল প্রাপ্ত বহু মানুষ এসব পাননি, তিনি পেয়েছেন। সুতরাং আমেরিকানদের কাছে তিনি দীর্ঘদিন থেকে সম্মানিত আছেন। আমি জানি এটা শোনার পরপরই সেই ফালতু একটা কথা অনেকে বলবেন, আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। এক সময়কার বামরা বলতো, কথাগুলো বলতে বলতে আপ্তবাক্যের মতো হয়ে গেছে। কথাটা একেবারে ভুল তাও বলবো না, কখনো কখনো আমেরিকার বন্ধুত্ব সংকট তৈরি করে। আবার আমাদের হাতে যথেষ্টের বেশি উদাহরণ আছে যেখানে আমরা দেখবো আমেরিকার বন্ধুত্ব মানুষকে বা কোনো একটা দেশকে সাহায্য করে। আসলে এটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেখতে হবে আমাদের জন্য কোনটা কাজে লাগে। আমাদের মনে রাখতে হবে আমেরিকার সাথে ইউরোপের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে, খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপস আছে। এখন এই পার্টনারশিপসটা যখন থাকে তখন আমেরিকা যখন কোনো একটা সরকারকে এইভাবে এন্ডোর্স করে, সাপোর্ট করে, তখন তার সাথে ইউরোপিয়ান দেশগুলোরও খুব গুরুত্বপূর্ণ সমর্থন তার প্রতি থাকে। আমরা সবাই নিশ্চয়ই জানি আমাদের রপ্তানির মূল বাজার আমেরিকা এবং ইউরোপ, সুতরাং সেটা আছে। এট দ্য সেম টাইম আমাদের ফিনান্সিয়াল যে ক্রাইসিস চলছে দীর্ঘদিন থেকে, এটা স্পষ্টতই আমেরিকা সরকারের লুটপাট এবং টাকা পাচারের কারণে হয়েছে, কিন্তু সংকটটা তো রয়ে গেল। সো এই সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য, উতরে ওঠার জন্য আমেরিকা যদি আমাদের এই সরকারকে এন্ডোর্স করে তাহলে সেটা আমাদের পক্ষে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে আমাদের। এবং একটা সিচুয়েশনে আমরা এখন আছি, এর আগে ঘটনাটা এমন ছিল, সরকারের স্বার্থ আর জনগণের স্বার্থ, শেখ হাসিনার সময়ের কথা বলছি, was inversely proportional। কোনো একটা কারণে বিদেশি কোনো রাষ্ট্রের সাথে যদি আওয়ামী লীগ সরকারের বেনিফিট হতো, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারতাম ওটা জনগণের বিপক্ষে যাচ্ছে। কিন্তু বর্তমানে যে সরকার, যেটা হওয়ার কথা আইডিয়ালি, সেটা হচ্ছে একটা দেশের সরকার এবং জনগণের স্বার্থ ইন্টারটুয়াইন্ড, ডিরেক্টলি প্রপোর্শনাল। সরকারের জন্য যদি ভালো হয় সেটা জনগণের জন্য ভালো। সুতরাং ডক্টর ইউনূসের প্রতি আমেরিকার যদি এই ধরনের সমর্থন থাকে সেটা নিশ্চিতভাবেই আমাদের জনগণের জন্য খুব শুভ কথা। এবং এই বৈঠক, আমি আবারও বলছি, যা যা বলা হচ্ছে, এই দ্বিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি সাইন হয়নি, কোনো এমওইউ সাইন হয়নি, কিন্তু যেইভাবে এটা রিপ্রেজেন্টেড হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি এটা নিয়ে আলোচনা চলছে ডক্টর ইউনূসের সাথে বাইডেনের এই রীতি ভেঙে বৈঠকটা নিয়ে। সুতরাং যে সবচেয়ে শক্ত যে মেসেজটা দিতে চাওয়া হয়েছিল সেই মেসেজটা দেয়া হয়েছে, এবং এটা আমরা নিশ্চিত থাকতে পারি ভারতের জন্য, বিশেষ করে জনাব নরেন্দ্র মোদীর জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজও। এটার সাথে আমরা যোগ করব, দুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন আমেরিকার 2 জন জুনিয়র মন্ত্রী, তারা বাংলাদেশে এসে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে গেছেন, সমর্থন আরো চালিয়ে যাবেন বলেছেন। এবং এরপর জনাব বাইডেনের এই বৈঠক, এটা খুব অসাধারণ একটা প্রভাব ফেলবেই, কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং ইন্ডিয়া, আমি মনে করি যে এই আমেরিকার এই সমর্থনের জায়গাটা ইন্ডিয়াকেও তার পলিসি, বাংলাদেশের প্রতি পলিসি রিথিঙ্ক করতে চাপ তৈরি করবে। রিসেন্টলি শ্রীলঙ্কাতেও যখন ইন্ডিয়া তার ফুটপ্রিন্ট আরো খারাপ জায়গায় গেছে, সেটা আমরা আগে খেয়াল করেছি। নবনির্বাচিত প্রেসিডেন্ট বামপন্থী, তিনি শুধু বামপন্থী নন, তিনি চীনপন্থী। মানে মাঝখান থেকে রানিল বিক্রমাসিঙ্ঘে যিনি ছিলেন, তিনি একটু ভারতপন্থী মানুষ ছিলেন, ডিজাস্ট্রাস রেজাল্ট করেছেন, তাতে ভারতের বোঝা উচিত। ফলে যেটা দাঁড়ালো, শ্রীলঙ্কায় আগে যে দুই রাজাপাকসে ভাই, মহেন্দ্র এবং গোতাবায়া, তারা প্রো চায়না ছিলেন। মাঝখানে কিছুদিন তাদের পালিয়ে যাওয়ার পর একটু ভারতপন্থী একজন মানুষ ছিলেন, এবং ওনার ভোটের পার্সেন্টেজটা ভারতের দেখা দরকার। এই কথাটা এই জন্য আনলাম যে সাউথ এশিয়াতে ভারতের একটার পর একটা ডিজাস্টার হচ্ছে। মলদ্বীপসে হলো, সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে হলো, শ্রীলঙ্কায় হলো, এর আগে নেপালও ইনফ্যাক্ট তাদের সেই অর্থে এরকম পক্ষে না। ভুটান ভারতের দীর্ঘদিনের মানে ডিফ্যাক্টো ভ্যাসাল স্টেটের জায়গা থেকে তারা এখন চায়নার সাথে তাদের বর্ডার ডিসপিউট নিয়ে ডিসকাস করছে, যেটা অনেক ক্ষেত্রেই ভারতের বিরুদ্ধে যেতে পারে বা যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে পড়ে ভারত তার ফরেন পলিসি নিয়ে ভাবতে হবে। এবং আর সব দেশের পরিস্থিতি যাই হোক না কেন,
বাংলাদেশের সাথে তার হিসেব নিকাশটা ভিন্ন হতে বাধ্য, কারণ তার নর্থ ইস্টার্ন যে স্টেট গুলো আছে, আমরা যেগুলোকে সেভেন সিস্টার্স বলি, সেই স্টেট গুলোর নিরাপত্তা, এবং শুধু নিরাপত্তা না, বাংলাদেশের সাথে তার যে পরিমাণ বাণিজ্য আছে, এই বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্য না, আমাদের এখানে বিরাট অঙ্কের রপ্তানি তারা করে এবং আমাদের কাছে খুব সামান্যই আমদানি করে, কম বেশি $2 বিলিয়ন, এক্সপোর্ট করে $14-15 বিলিয়ন। তার মানে আমরা দেখছি কত ইনফর্মালি প্রচুর বাংলাদেশের সাথে বাণিজ্য আছে। বাংলাদেশের মানুষ ওখানে ঘুরতে যায়, ওখানে চিকিৎসার জন্য যায়, কেনাকাটার জন্য যায়। বাংলাদেশিদের অভাবে কলকাতার বহু রকম ব্যবসা মুখ থুবড়ে পড়ছে, রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ভারত এগুলো, এবং তারা বাংলাদেশে তাদের ফুটহোল্ড পুরোপুরি শেষ হয়ে যাবে সেটার ঝুঁকি তারা নেবে না, আমি সেটা ধারণা করি। এবং বাইডেনের এই মেসেজ মোদিকে নিশ্চিতভাবেই আরো ফ্রাস্ট্রেটেড করে তুলবে। তারা যে ধরনের পলিসি অন্তত দিয়ে বাংলাদেশকে লাইনে আনার চেষ্টা করতে চেয়েছে সেটা কাজ করবে না, তারা বুঝতে পারবে, এবং এটা ইন এনি কনসিডারেশন চমৎকার হলো। সুতরাং ভারতকেও বাংলাদেশের সাথে যে কোয়ার্সিভ অ্যাটিটিউড নিচ্ছিল সেটা থেকে দূরে থাকতে সাহায্য করা, এবং আমাদের আপকামিং যত ক্রাইসিস আছে, বিশেষ করে ইকোনমিক ক্রাইসিস, সেটা আমেরিকার সাথে যদি ইউরোপ যুক্ত হয়, এবং কে না জানে ডক্টর ইউনূসের সাথে সারা পৃথিবীরই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষজনের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর আছে। আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন, IMF প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন। সুতরাং এতে বুঝতে আমাদের কোনো দ্বিধা নেই, তিনি ক্ষমতায় থাকলে এবং সাথে পশ্চিমা দেশগুলো যদি তার প্রতি সমর্থন রাখে, আমাদের সেই সংকটটা কাটিয়ে উঠবে। এবং শুধু সেটা না, এসব দেশগুলো থেকে আমরা আরো বিভিন্ন রকম সাপোর্ট পেতে পারি, যেটা ইন দ্য লং রান এই দেশটাকে, ভিত্তিটাকে শক্ত করতে সাহায্য করবে। অ্যান্ড ফাইনালি ডক্টর ইউনূসের প্রতি জো বাইডেনের এই দ্ব্যর্থহীন সমর্থন, এই আউট অফ দ্য বক্স আন্তরিকতা প্রদর্শন, শুধু রীতি ভাঙা না, তাকে আন্তরিকভাবে হাক করা থেকে শুরু করে সবকিছু যে বার্তা তৈরি করছে, এটা ডক্টর ইউনূসের গ্রাউন্ডটাকে শক্ত করতে সাহায্য করবে। এখন কেউ বলবেন যে বিদেশি কোনো প্রেসিডেন্টের সমর্থন নিয়ে গ্রাউন্ড শক্ত করা, এগুলো খুব উদ্ভট কথা, বাজে কথা হলো, খারাপ কথা হলো, আমরা কি সার্বভৌম দেশ না, আমরা ওর সমর্থন নিয়ে এমন করছি কেন? একটা জিনিস মনে রাখা দরকার, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এমনকি সে যদি গুরুত্বপূর্ণ নির্বাচিত হয়ে থাকে সরকার, সেও নানা কারণে আরেক পরাশক্তির সমর্থনে বা তার বিরোধিতায় নানা রকম চাপে পড়ে অথবা ভালো পরিস্থিতি উপভোগ করে। ভারত বিরাট বড় দেশ, কিন্তু এই ভারতও পশ্চিমাদের চাপের মুখে পড়েছে তারা যখন স্বাধীনভাবে সার্বভৌমভাবে রাশিয়ার সাথে তাদের সম্পর্ক পুরোপুরি মেনটেন করেছে। শুধু সেটাই না, অনেক ক্ষেত্রে বাড়িয়েছে অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে তীব্র সমালোচনা হয়েছে, চাপ দেওয়া হয়েছে তাদেরকে। সুতরাং ঠিক আমি যা ইচ্ছে তাই করব হয় না। এতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম একটা সুপার পাওয়ার চায়না এমার্জ করছে, কিন্তু এখনো পশ্চিমারাই, আমেরিকার নেতৃত্বে পশ্চিমারাই ওয়ার্ল্ড ডমিনেট করছে। তার এই সমর্থন যদি সরকারকে শক্তিশালী করে, এই সরকার যদি তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই রাষ্ট্রের জন্য, এই জাতির জন্য খুবই ভালো হবে। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে, এগুলো নিয়ে মাস টু টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আমি এই নেতাকে আসলে চিনি না, তবে তার যে বুদ্ধি বা পরামর্শ, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন, বিদেশ আইসা পরিবার নিয়ে খুব আরামে আছেন, বউ বাচ্চা নিয়ে আরামে আছেন, ভালোটা মাল পানীয় সম্ভবত কামাইছেন। এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন, এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতা নেত্রীরা আছে, তারা বিপদে পড়বে। কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না, আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আচ্ছা, এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও?
একটা ফুটেজ দেখাচ্ছি দর্শক। ইউনূস এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন জাতিসংঘের অধিবেশনে। 27 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে। 28 অথবা 29 তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না, এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেগুলোর পেছনে আসলে কি কাহিনী, আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা? বিদেশ বৈশা এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই, মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান, এগুলাতে বিএনপিও সফল হয় নাই, আপনিও হবেন না। চলুন দেখি সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলা আমরা শুনি। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, বিশেষ বিশেষ এলাকার, গোপালগঞ্জের বিশেষ এলাকায় কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মার্চ টু ঢাকা। কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন। আমি আসলে ওনাকে চিনি না, উনি কে হতে পারেন, একজন বড় নেতা, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে। ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে, মানে 5ই আগস্টের যে সময়কাল ছিল, তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল, তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা, কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেটা খুঁজে পান নাই। আজকের দিনে এই নেতার কথা শুনে গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহ্মণবাড়িয়ার হন, বাংলাদেশের যেই জায়গারই লোক হন, একটা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা। আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব জাস্টিস হচ্ছে, দেখো এইটা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি, কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না। এটা কখনোই সম্ভব যে একটা বললাম এগুলা নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন, এই করবেন, আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈশা বৈশা আঙ্গুল চুষবে? আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয়কটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে, সবাই হয় নাই, শতভাগ কিন্তু এখনো হয় নাই। বিএনপি জামাত বা আরো যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে, এটা বাস্তব। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন পাট করে সবাই একজোট হয়ে গেছে, এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা। আপনি এক ডাকে দেখবেন পুরো আওয়ামী বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই, কারণ প্রত্যেকটা মানুষ পানিশড হবে, কি পরিমাণ পানিশড হবে এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব দেশে ফিরতে পারবে না মানে কে আটকাবে ডক্টর ইউনূস সাহেবরে? এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে, এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ঢুকতে দিবে না? মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা। আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটির, এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি, যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে রাজপথে নামায় দিবেন, শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না। রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি, সেটা বাদ দেন। রাজনীতি করেন, মানুষের অন্তর জয় করেন। গত 16 বছর উন্নয়ন হয় নাই তা না, যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু সেই নামে লুটপাট হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটাও কিন্তু বাস্তবতা। আর এগুলো অন লাইভ অন ক্যামেরা রেকর্ডেড আছে। সেগুলোর জন্য সরিটরি বলেন, মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন, সিম্পেথি নেন। এভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না। দেখেন, আমি বরাবরই সহিংসতার পক্ষে না, আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না, তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে। তারেক রহমান চেষ্টা করছে না, জনগণের বারবার বলছে না রাস্তায় নামেন, নামছে? নামে নাই। মানুষ এত পাগল না এখন আর এইসব কথায় রাস্তায় নামবে। তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে, সেটা নানান পরিকল্পনা, নানান প্রেক্ষাপট, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল, ইশারা ছিল, সেখান থেকে ঘটছে, ওইটা আলাদা। এখন এইভাবে ডক্টর ইউনূসকে আটকাবে মনে করছেন? হেরারা আলাদা হয়ে গেছে আর পাবলিককে নিয়ে রাজপথে নামাই দিচ্ছেন, টেডা একটা বললাম নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে। ভালো হন। আর যদি এত সাহস থাকে তো আপনি দেশে যান, যাই আপনি রাজপথে নামেন একটা নিয়ে, দেখা যাক আপনার পিছনে কয়জনে নামে। পাবলিকের এরকম ইয়ামার্কা মেন্টালিটি মূলক যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন। এমনি বহুত মানুষ বিপদে আছে আপনাদের কারণে। প্রিয় দর্শক, চলেন তাহলে আমরা চতুর্থ ভিডিওটা দেখে নেই। হাসিনা পালিয়ে গিয়েছে আজকে প্রায় 1.5 মাসেরও বেশি সময়, এবং এই সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে সেনাবাহিনীতে আসলে আমাদের যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অবশ্যই দেশপ্রেমিক, কোনো সন্দেহ নাই, কিন্তু
তার নিচে যে তার যে অধ্যস্তন যে সেনাবাহিনীর কর্মকর্তারা আছে, তারা কিন্তু শেখ হাসিনার পারপাস যারা গত 15 বছর ধরে সার্ভ করেছেন, তারা এখনো বহাল তবিয়তে আছেন। যে এটা নিয়ে আসলে অনেকে ক্ষুব্ধ করেছে, এবং এরা প্রাথমিকভাবে আপাতত চুপ করে থাকলেও এরা যে কোনো সুযোগের অপেক্ষায় আছেন তা কিন্তু কোনো সন্দেহের অবকাশ নাই। এবং অনেক সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আছেন যারা কিন্তু এই গত 15 বছর ধরে যখন র্যাবে ছিলেন তখন গণহত্যা চালিয়েছেন, গুম খুন করেছেন, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা গুলি চালিয়েছিলেন। তারা অনেক চেষ্টা করেছেন হাসিনাকে টিকিয়ে রাখতে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা যদিও চুপ করে আছেন, কিন্তু তারা যে একটা সুযোগের অপেক্ষায় আছেন তা তো বলাই বাহুল্য। তো এ নিয়ে একটা পোস্ট দিয়েছেন আমাদের জগৎ বিখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। আমি একটা মানে তাকে একজন আসলে সামিও না, সামি ভাইকে একজন সেনাবাহিনীর অফিসার, তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার, তিনি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটা যদি আমি একটু পড়ি। এটা পাঠিয়েছেন সেনাপ্রধানের প্রতি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি, একজন সেনাবাহিনীর জুনিয়র অফিসার। তিনি পাঠিয়েছেন যে এরা চিঠি লিখেছেন যে, আমি একটু যদি পড়ে শুনি আপনাদেরকে, যে আসসালামু আলাইকুম স্যার, গতকাল 4:30 আমরা আমাদের প্রিয় কমরেডদের একজনকে হারিয়েছি। আপনারা জানেন যে লেফটেন্যান্ট তানজিম, তিনি কক্সবাজারে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। যদিও এই কাজ করার কথা ছিল পুলিশের, কিন্তু পুলিশ তো আজকাল দায়িত্ব পালন করতেছে না, এই জন্য সেনাবাহিনীকে এই সব কিছু করতে হয়। তো লিখেছেন যে আমরা আমাদের প্রিয় কমরেডদের একজনকে হারিয়েছি। এই পরিস্থিতির পরে আমরা আর চুপ করে থাকতে পারি না, এবং আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমরা উত্তর চাই। 2009 সালের পুনরাবৃত্তি আমরা আর করতে দিব না, যেখানে বিডিআর বিদ্রোহের সময় 57 জন সেনা কর্মকর্তা সহ 75 জনকে আমরা হারিয়েছি। আমরা আপনার নেতৃত্বে উন্নত দেশ গড়ব। স্যার, আমরা জানি যে পতিত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর শেষ অবলম্বন ছিল সেনাবাহিনী। যদি আপনি 3রা আগস্ট আমাদেরকে গুলি করার অর্ডার দিতেন, তাহলে এই দেশে একটা গৃহযুদ্ধ শুরু হতো। আলহামদুলিল্লাহ স্যার, আপনি এই দেশকে বাঁচিয়েছেন, এবং আমরা সবাই আপনার উপর আস্থা রাখি। মানে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখে। কিন্তু স্যার, সেনাবাহিনীর বর্তমান কর্মকাণ্ডে আমরা মনে করি দেশ ধীরে ধীরে নৈরাজ্যের দিকে যাচ্ছে। আর আমাদের সন্দেহ, আপনি এবং কয়েকজন সিনিয়র অফিসার ছাড়া অধিকাংশ সিনিয়র অফিসাররাই চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসুক এবং এই দেশে অস্থিরতা বিরাজ করুক, যাতে মানুষ বলে যে আগেই তো ভালো ছিলাম। কাজেই এদের এই দেশে অস্থিরতা ক্রিয়েট করাই হচ্ছে এদের উদ্দেশ্য। এখন আমরা স্যার আপনাকে কয়েকটি প্রমাণ দিচ্ছি, যে কারণে সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে আমাদের কিন্তু সন্দেহ হচ্ছে। তো প্রমাণ কি? 1 নম্বর প্রমাণ, 33 পদাতিক ডিভিশনের জিওসি, তিনি প্রথম থেকেই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন একনিষ্ঠভাবে। আন্দোলনকে দমাতে সব ধরনের চেষ্টা তিনি করেছেন। 4 আগস্ট কুমিল্লা সেনানিবাসের প্রধান ফটকের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর গুলি বর্ষণ করেছেন, এবং তিনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি যারা গুলি করেছেন। সব তথ্য থাকার পরেও তিনি 5 সেপ্টেম্বর কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতিকে ধরতে 23 বীরকে অনুমতি দেননি। তিনি অজুহাত দেন যে বড় বড় সন্ত্রাসীবাদীদের পরে ধরো, আগে যারা ছোট ছোট চাঁদাবাজ আছে তাদেরকে ধরো। এখনো আমরা ধরতে পারিনি এবং তাদের কাছে অস্ত্র আছে। এবং এই লোক 3রা সেপ্টেম্বর কুমিল্লা সেনানিবাসে একজন উপদেষ্টার আত্মীয়কে আমন্ত্রণ জানিয়ে আপনার আদেশ অমান্য করেছেন। আপনি আদেশ দিয়েছিলেন যে সেনাবাহিনী কখনোই রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের বা আত্মীয়দের আনতে পারবে না, এবং ঈদে মিলাদুন্নবীতে তিনি এই লোক একটা ইউনিটে ভাষণ দিয়েছিলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এবং তিনি উল্লেখ করেছেন যে তোমরা ঠিকমতো নামাজ পড়ো না, আবার দাড়ি চাও। মানে তিনি দাড়ি রাখার বিপক্ষে। সৈনিকরা দাড়ি রাখলে ফায়ার করতে অসুবিধা হবে, কারণ দাড়ি রাখলে নাকি দাড়ি চুলকায়। একজন জেনারেল কিভাবে ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে পারে? সুতরাং তাকে অপসারণ এবং বিচারের আওতায় আনা জরুরি। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে 9 পদাতিক ডিভিশনের জিওসি, তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকার জিওসি, তিনি সাভার এলাকার। এই সাভার এলাকার 9 পদাতিক ডিভিশনের জিওসি
তিনি সাভার এলাকার গার্মেন্টস ইস্যু, এই যে গার্মেন্টসে অস্থিরতা এবং অন্যান্য সমস্যার জন্য তিনি এককভাবে দায়ী। এবং তিনি আওয়ামী লীগের এমপি আমির হোসেন আমুর বাড়িতে অপারেশন করতে দেননি। তার কিছু লোকজন তারা চেয়েছিল আমির হোসেন আমুর বাড়িতে অপারেশন করতে, কিন্তু তিনি দেননি। তিনি বিলম্ব যুদ্ধনীতি অনুসরণ করতেছেন, যার এখন না, পরে পরে ধীরে ধীরে, এভাবে তিনি ধীরে ধীরে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছেন। ওনার নিয়ন্ত্রণাধীন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার সাইফুল্লাহ এবং ব্রিগেডিয়ার মাহমুদ 3 আগস্ট এবং 4 আগস্ট ছাত্র জনতার বিপ্লবকে থামানোর জন্য হেন কোনো প্রচেষ্টা করতে বাকি রাখে নাই এবং নিরস্ত্র ছাত্র জনতার উপর অত্যাধিক শক্তি প্রয়োগ করতেও পিছুপা হননি। সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় উনাদের নৌকা ও চেতনাপ্রীতি সর্বজন স্বীকৃত। এবং 10 পদাতিক ডিভিশনের জিওসি তিনি জুনিয়র অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অনুমতি দেননি। তিনি শুধুমাত্র সিও এবং ওসিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। তিনি এই যে গতকালকে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মৃত্যু, এই মৃত্যুর জন্য তিনি একক বা আংশিকভাবে দায়ী, কারণ তিনি তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেননি, তিনি সরাসরি আইন ভঙ্গ করেছেন। এমত অবস্থায় কেন শুধুমাত্র ডিভিশন পর্যায়ে তদন্ত আদালত গঠিত হচ্ছে? আমরা মনে করি মেজর জেনারেল সারোয়ার এবং ব্রিগেডিয়ার নবীকে আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনীর পর্যায়ের একটি তদন্ত আদালত গঠন করা উচিত। 10 পদাতিক ডিভিশনের কমান্ড স্ট্রাকচার পুরোপুরি পরিবর্তন করা অত্যন্ত আবশ্যক, কারণ ওনারা জ্ঞাত আছেন ডিজিএফআই এর আয়নাঘর এবং এনএসআই এ কর্মরত থাকার সময় ওনাদের বিতর্কিত যে কর্মকাণ্ড, যেমন মানবাধিকার লঙ্ঘন এবং জনগণের বিরোধী কর্মকাণ্ড, এর জন্য ওনাদের চাকরি যে কোনো সময় চলে যেতে পারে, এইটা ওনারা কিন্তু বুঝতেছেন। এই কারণেই ওনারা যেভাবেই হোক পতিত হাসিনা সরকারকে ফেরত আনার জন্য ওনারা মরিয়া হয়ে উঠেছেন। এবং যে 55 পদাতিক ডিভিশনের জিওসি, এই জিওসির ওই একই মানসিকতা, তিনিও ওই আওয়ামী লীগকে ধরতে এবং অস্ত্র উদ্ধারে শৈথল্য দেখাচ্ছেন এবং এগুলো সব বিলম্বে, মানে পরে করলেও হবে, পরে 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 করে উনি এগুলো করতেছেন। এবার আসি 7 পদাতিক ডিভিশনের জিওসি। একটি থানার একজন এসআই এর সাথে একটি ঘটনার পর তিনি ক্যাপ্টেন মাজহারকে হেয় করেছেন। ক্যাপ্টেন মাজহারের কাছে অভিযোগ আসে যে কিছু গুন্ডা একটা মেয়েকে অপহরণ করে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। অবস্থানটি একটু যেতে 2 ঘন্টা লাগবে আর কি। তো এই কারণে ক্যাপ্টেন মাজহার তিনি করেছেন কি, তিনি ওই এলাকার কাছে যে থানা আছে ওই থানার পুলিশকে ফোন করেন। পুলিশকে ফোন করলে সেই পুলিশ ক্যাপ্টেন মাজহারের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বলেন যে না 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 আমরা যেতে পারবো না, কোথাকার আমরা জানেন তো আপনারা যে পুলিশ নিষ্ক্রিয়। এবং পরবর্তীতে এই জিওসি তিনি সেই পুলিশের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেননি, বরং উল্টো ক্যাপ্টেন মাজহারকে বলেন যে কোন জায়গার কোন মেয়ে অপহরণ হয়েছে, তোমার তো কি দরকার, তাকে তিরস্কার করেন। সুতরাং এই লোককে চাকরিতে রাখা কোনো মতে উচিত নয়। 11 পদাতিক ডিভিশনের জিওসি তিনি একজন খাঁটি আওয়ামী লীগ পন্থী অফিসার। তার এক ভাই আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন ডিজি এসএসএফ, বাড়ি গোপালগঞ্জে, এবং সেনাবাহিনীর সামরিক সচিব হিসাবে কর্মরত থাকালীন আওয়ামী লীগ পন্থী এসএমএস লেফটেন্যান্ট কর্নেল রিশাদ এর মাধ্যমে ভিন্ন মত অবলম্বনকারী অফিসারদেরকে দেশের বিভিন্ন দূরবর্তী জায়গায় পোস্টিং দিতেন। আসলে কয়েকজন ছাড়া সিনিয়র অফিসাররা আমাদের সাথে মাইন্ড গেম খেলতেছে। আপনি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাবেন না, তবে এটি একটি অত্যন্ত ওপেন সিক্রেট যে এই লোকগুলো বর্তমান ইউনূস সরকারের বিরুদ্ধে কাজ করতেছে এবং তা করার কারণও আছে। যেমন 55 পদাতিক ডিভিশনের প্রাক্তন জিওসি মেজর জেনারেল মাহবুব, যিনি কিনা অনেক আওয়ামী লীগের লোকদেরকে ভারতের বর্ডার পার হয়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তার ডিপ আর্মি ইউনিট CO9 ল্যান্সারের মাধ্যমে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফাইম, যিনি আগে র্যাব এবং এনটিএমসিতে ছিলেন এবং তিনি মেজর জেনারেল জিয়াউল আহসানের খুবই ঘনিষ্ঠ। তিনি কিন্তু একটা সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। গোপালগঞ্জের ঘটনা এবং আওয়ামী লীগের গুন্ডাদের প্রচ্ছন্ন সমর্থনে তার নিষ্ক্রিয়তা আছে। তিনি এখন ডিজি
ডিজিডিপির মতো এখনো তিনি একটি মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন। ইউনিফর্মে হাসিনার সামনে মাথা নত করার জন্য কেন তার বিচার করা হচ্ছে না? ইউনিফর্মের অসম্মান করার জন্য তার শাস্তি হওয়া উচিত। রেবে কর্মরত থাকাকালীন মানবাধিকার যে 10 ডিসেম্বর 2021 সালে যে মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন প্রাপ্ত যারা হয়েছিলেন, চৌধুরী মামুন, তারপরে ওই যে আমাদের ওই বেনজির সহ, এদের ভিতরে কিন্তু আরো ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউল ইসলাম। এরা কিন্তু এখনো চাকরিতে বহাল আছেন। তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, এবং যদি তারা তদন্তে নির্দোষ হয় তাহলে আমাদের উচিত আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য অনুরোধ করা, কিন্তু তারা অপরাধী হলে তাদের বিচারের আওতায় আনা উচিত। তারপরে ডিজিএফআই এর ব্যুরো প্রধানদেরও পরিবর্তন করা হয়নি, তো ডেটগুলির জিএসও এক পরিবর্তন করা হয়নি। ডিজিএফআই সঠিকভাবে কাজ না করলেও তাহলে ব্যাপক পরিবর্তন দরকার। 5ই আগস্টের আগে যারা কাজ করেছেন তাদের ইউনিটে ফিরিয়ে এনে দেশপ্রেমিক অফিসারদেরকে স্থলাভিষিক্ত করতে হবে, এবং 5ই আগস্টের আগে যারা এই ডিজিএফআই তে কাজ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত শুরু করুন। যারা গত 15 বছরে এসএসএফ, পিজিআর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, মাহমুদুল হাসান যেমন এরা করেছে, ডিজিএফআই, সামরিক গোয়েন্দা পরিদপ্তর, লেফটেন্যান্ট কর্নেল আরাফাত এবং লেফটেন্যান্ট কর্নেল আজাহার ও এনএসআই তে দীর্ঘ সময় চাকরি করেছেন, তারা এখনো কিন্তু উচ্চ পদে অধিষ্ঠিত। মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি আয়নাগরের সাথে সম্পৃক্ততার কারণে যেই 3 জন জ্যেষ্ঠ অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা করে গ্রহণ করেছেন তা কিন্তু সকলের নিকট প্রশংসিত হয়েছে, কিন্তু আয়নাঘরের যে মূল কারিগর লেফটেন্যান্ট জেনারেল আকবর, তার বিরুদ্ধে কোনো প্রকার দৃশ্যমান ব্যবস্থা আপনি গ্রহণ করেননি। উপরন্তু তিনি আপনার ব্যাচমেট বিধায় ওনাকে আপনি বিভিন্নভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন। এছাড়াও র্যাবের কোনো এডিজি অপারেশন এবং গোয়েন্দা শাখা প্রধানের বিরুদ্ধেও আপনি দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা সেনাবাহিনীর মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটি নিরাময় করতে 15 বছর লেগেছে। আপনি যদি দ্রুত এবং কার্যকর ব্যবস্থা না নেন তাহলে আমরা আবার এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে পাবলিক যে সম্মান করে সেই সম্মান হারাবো। আপনি এবং হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ অফিসার ছাড়া অন্যান্য অধিকাংশ জ্যেষ্ঠ অফিসারদের মনোভাব হচ্ছে যে তারা চায় এই পতিত আওয়ামী লীগ সরকার একটা প্রতি বিপ্লব তৈরি করুক এবং তারা সেই বিপ্লবকে সমর্থন দিয়ে যাবে। তো যতক্ষণ না পর্যন্ত হাসিনা সেই বিপ্লব তৈরি করতে পারে ততক্ষণ পর্যন্ত তারা একটু ধীরে চলো নীতি এবং এগুলো মানে একটু ঢিলামি করতেছে যাতে একটু ডিলে করা যায়। এবং তারা আওয়ামী লীগের সময় যে দুর্বৃত্ত ছিল এবং যেই আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা ছিল তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে, এবং বাঁচানোর চেষ্টার জন্য এই জেনারেলরা সরাসরি জড়িত না হলেও তাদের পরিকল্পনা মোতাবেক কাজ করতেছে এবং আপনার আদেশকে বিভিন্নভাবে আওয়ামী সুবিধাবাদী জেনারেলরা খণ্ডিত এবং বিকৃত আকারে তাদের কনিষ্ঠ অফিসারদের সামনে উপস্থাপন করছেন যাতে আপনার উপর আস্থা এবং বিশ্বাস কমে যায়, এবং পরিকল্পিত উপায়ে আওয়ামী সন্ত্রাসীদের না ধরার ব্যাপারে বিভিন্ন ধরনের অজুহাত সৃষ্টি করা হচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী মতাদর্শের ব্রিগেড কমান্ডার ও জিওসিরা ইউনিট অধিনায়কদের মতামতকে অগ্রাহ্য করে আওয়ামী সন্ত্রাসীদের পক্ষে যায় এমন আভিযানিক পরিকল্পনাকে সমর্থন করেছেন। যেমন এক্ষেত্রে 10ম পদাতিক ডিভিশন এবং 9ম পদাতিক ডিভিশন এটা উদাহরণ হতে পারে। এই কারণে একদিকে আপনার উপর সেনাবাহিনীর অধ্যস্তনদের আস্থা এবং বিশ্বাস কমেছে, অপরদিকে সাধারণ মানুষের কাছে সেনাবাহিনীর অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুনর্বাসিত এবং সংগঠিত হচ্ছে, যা জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। পরিশেষে ছাত্র জনতার এই বিপ্লবকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদ দুর্বৃত্তদের যে কোনো মূল্যেই হোক সমূলে উপরে ফেলা এখন আপামর জনসাধারণের দাবি। সময়ের কাজ সময়েই করা ভালো। বাংলাদেশের সমস্ত সেনা সদস্যরা আপনার পাশে আছে এবং থাকবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। তো দর্শক, এই ছিল চিঠি যেটা সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে লিখেছেন এবং তারা এখানে বেশ কিছু সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন এবং এই সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু তারা আপাতত চুপচাপ আছে এবং তারা চিন্তা করতেছে যে আওয়ামী লীগ আবার রাস্তায় নামলে যদি একটা কিছু করতে পারে তাহলে আমরা এই সরকারকে সরিয়ে দিয়ে আবার আওয়ামী লীগের ক্ষমতায় বসাবো, কারণ তারা জানে যে তারা যে অপরাধ করেছে এখন হয়তো জেনারেল ওয়াকার ভালো মানুষ হতে ব্যবস্থা নিচ্ছেন না, কিন্তু যদি ভবিষ্যতে বিএনপি যেমন ক্ষমতায় আসে তাহলে তারা যে অপরাধ করেছেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধ, এই অপরাধ তাদের বিচার হবেই। এই কারণে তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে কোনো মূল্যেই হোক তারা কিন্তু এই সরকারকে ঠিক থাকতে দিবে না। কাজে আমি নিজেও বলবো যে জেনারেল ওয়াকারুজ্জামানকে যে আপনার কাছে যে জুনিয়র অফিসার চিঠি লিখেছেন এই চিঠি সত্য কি মিথ্যা সেটা আপনি যাচাই করুন, যাচাই করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমাদের এই বিপ্লব যাতে হাতছাড়া হয়ে যায়, এই কারণে কিন্তু এইসব গুণ খুমের দোসররা, আয়না ঘরের মাস্টার মাইন্ডরা, মানবাধিকার লঙ্ঘনকারীরা তারা কিন্তু যে কোনো সময় সাপ হয়ে ছবল দিতে প্রস্তুত। আশা করি আপনি এগুলো মনে রাখবেন বা দেখবেন বিষয়টা। ধন্যবাদ। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে ভারতের পয়েন্ট অফ ভিউ পাল্টাচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা অনেকেই করছি। আমরা আশাবাদী কিনা, আমাকে এই ধরনের প্রশ্ন কেউ কেউ করেন, আমি সেটার জবাব দেই এবং আমি জানাই যে আমি খুব বেশি আশাবাদী নই। কিন্তু একটা জিনিস আমাদের একটু মনে রাখা দরকার, ভূ রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবতা মেনেও কোনো না কোনো একটা সময় নিতে হয়, এটা ছাড়া উপায় থাকে না। এবং সেটা যদি কোনো রাষ্ট্র করে, সেটা যত পাওয়ারফুল হোক তুলনামূলকভাবে, তার জন্য সেটা ভালো। আমি অনেক সময় আমার আগের আলোচনায় বলেছি এই কথা, গত ইলেকশনের আগে, যে সুপার পাওয়ার হতে গেলে ইগো থাকতে পারে না, থাকা উচিত না। আমেরিকার মতো দেশের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা গেছে যে তারা তাদের যে এক্সপেক্টেড আউটকাম চেয়েছিল কোনো দেশে, তাদের জায়গা থেকে চেষ্টা করেছিল, সেটা তারা ফেল করার পরও তারা সেখান থেকে ফিরে এসে তারা নতুন করে সেই সম্পর্ক রিয়ালাইন করার চেষ্টা করেছে। আমার একটা প্রিয় এক্সাম্পল রিসেন্ট অতীতে যদি বলি, সেটা হচ্ছে ভেনেজুয়েলার সাথে। ভেনেজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে যখন আপরাইজিং খুব সিরিয়াস আকার ধারণ করে, সেখানে ওয়েস্ট এবং আমেরিকার ইনভলভমেন্ট ছিল, এটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। কিন্তু মাদুরোকে ক্ষমতা থেকে সরানো যায়নি, কারণ চায়না এবং রাশিয়া খুব স্ট্রংলি মাদুরোর পেছনে এসে দাঁড়িয়েছিলেন। আমেরিকার এক ধরনের পরাজয় হয়, কারণ মাদুরো টিকে যান ক্ষমতায়। তারপর তাদের বিরুদ্ধে প্রচুর স্যাংশন দেয় আমেরিকা, এবং স্যাংশন দেওয়ার পরও একটা ঘটনা ঘটে, আমাদের মনে আছে নিশ্চয়ই, বাইডেন যখন রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে তখন তেলের দাম বেড়ে গিয়েছিল। তখন বাইডেন যাবতীয় সমালোচনার পরও সৌদি আরব সফর করেছিলেন এবং তিনি সেখানে মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করা, ফিস্ট বাম্প করেছিলেন এবং সেটার প্রচুর সমালোচনা হয়েছে। কারণ বাইডেন ক্ষমতায় আসার আগে খাশোগজি হত্যার কারণে তাকে, মানে মোহাম্মদ বিন সালমানকে একঘরে করে ফেলবেন ধরনের প্রকাশ্য বক্তৃতা করেছিলেন। কিন্তু উনি গিয়েছিলেন যাতে তেলটা অন্তত বাড়ায়, সবকিছু। এই যে খেয়াল করি আমরা, মোহাম্মদ বিন সালমানের সাথে তার এই সম্পর্ক ছিল, সেখান থেকে উনি সরে এসে তার একটা ইন্টারেস্টের জন্য তার সাথে কোলাবোরেট করার চেষ্টা করেছেন। মজার ব্যাপার, মোহাম্মদ বিন সালমান এর পরও তেল উৎপাদন বাড়াননি, এটাকে বাইডেনের গালে চড় হিসেবে দেখেছিল অনেকে। তারপর বাইডেন আমেরিকার পক্ষ থেকে ভেনেজুয়েলার সাথে আলাপ আলোচনা করেছিলেন যে তোমরা যদি তেল উৎপাদন বাড়াও, এবং তারা দীর্ঘদিন তেলের নিষেধাজ্ঞার কারণে তাদের ওই সক্ষমতা কমে গিয়েছিল, আমেরিকা সাহায্য করে সে সাপ্লাই বাড়ানোর কথা বলেছে এবং সেটার বিনিময়ে তাদের কিছু স্যাংশন কমাবে, এই ধরনের আলাপও করেছে। যাই হোক, ভারত প্রসঙ্গে যেটা বলছিলাম যে ভারতেরও উচিত হবে এই ধরনের বাস্তবতা মেনে নেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে তাদের কিছু বাস্তব জ্ঞান হচ্ছে যে বাংলাদেশের সাথে আগে তারা যেভাবে ডিল করত সেই ডিল এখন করা সঠিক হবে না। সম্ভবত তারা এটা বুঝতে পারছে। আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ পরিষদে যে বাংলাদেশ প্রতিনিধি দল, তার মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্করের মিটিং হয়েছে। আমরা বুঝতে পারি, খুব বেশি কথা আমরা এখনো জানি না, কিন্তু দুই পক্ষের এনগেজমেন্টের আলাপই হয়েছে, আমরা ধরেই নেব। জয়শঙ্করও সেই রকমই কথা বলেছে। সো এটা আছে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আমার কাছে, সেটা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জনাব নরেন্দ্র মোদীর বৈঠক হয়নি, এটা নিয়ে নানা স্পেকুলেশন চলছিল, এবং আমরা দেখলাম যে ভারত এখানে ব্যাখ্যা দিচ্ছে। ইন্টারেস্টিং, ভারত কি ব্যাখ্যা দিচ্ছে? প্রথম আমরা একটু আসি, ব্যাকগ্রাউন্ডটা বলি। সেটা হচ্ছে, প্রথমে এসেছিল ভারতের পত্রপত্রিকাতেই, ডক্টর ইউনূসের পিটিআই এ উনি যে সাক্ষাৎকার দিয়েছেন, তারপরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পত্রিকা বলেই দিয়েছিল তখনই যে এর মিটিংটা হচ্ছে না। কারণ ডক্টর ইউনূস নিজে চেয়েছিলেন যারা মোদীর সাথে সাইড লাইনে একটা মিটিং করবেন,
ডক্টর ইউনূস দায়িত্বে পাওয়ার আগে যখন ঘোষিত হয়েছেন কিন্তু শপথ নেননি, ওই মাঝের সময়টা ফ্রান্স থেকে এবং দেশে ফিরে আসার পরও বিভিন্ন সময়ে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন ভারতের সামনে, ওই বাড়াবাড়ি কিছুই করেননি। কিন্তু আমি প্রায় বলি যে এই চাওয়াটা, এইভাবে কথা বলাটাই ভারতের চোখে বাড়াবাড়ি। ভারতের চোখে বাংলাদেশের ডিজায়ার্ড রেসপন্স হবে শেখ হাসিনা যেরকম কৃতদাসের মতো আচরণ করতেন, দাসীর মতো আচরণ করতেন, সেটা। যাই হোক, তারা খুশি হয়নি। ভারতের পত্রিকা সেভাবে লিখছে যে উনি যেসব কথাবার্তা বলেছেন সেটাকে যারা মোদি ঠিক মতন পছন্দ করেননি, পিটিআই এর সাক্ষাৎকারটা সে কারণে করবেন না। হতে পারে, সম্ভাবনা আছে, এবং ভারত মনে করছে তার দিক থেকে সম্পর্কটা একটু ডাউনগ্রেড করাটা বাংলাদেশকে ভয় তৈরি করবে এবং বাংলাদেশ তখন হন্তদন্ত হয়ে ছুটে আসবে, মেবি দেয়ার স্ট্র্যাটেজি। কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা নিয়ে যখন প্রচুর স্পেকুলেশন ভারতে হচ্ছে, বাংলাদেশেও আমরা প্রচুর স্পেকুলেট করছি এবং আমরা বাংলাদেশ এটার বিরুদ্ধে কথা বলছি, যখন এটাকে কগনিজেন্সে নেওয়া হচ্ছে। ভারতের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে কেন এই বৈঠকটা হচ্ছে না। আমি একটু যদি পড়ি, যে একটা প্রশ্ন করা হয়েছে, তখন বলছেন মানে আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক গিয়েছিলেন। তার সফরের মেয়াদ ছিল মাত্র 55 ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনো নিউ ইয়র্ক গিয়ে পৌঁছাননি। যেহেতু উভয়ের ভ্রমণ শিডিউল ভিন্ন ছিল, তাই এবার তাদের মধ্যকার বৈঠকের কোনো সুযোগ ছিল না। আসলে কথাগুলো এরকম না। বৈঠক যদি হতো, দুজন অ্যাডজাস্ট করতেন। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস হয়তো আরো আগে যেতেন বা জনাব মোদি কিছুটা বাড়াতেন। বৈঠকের সিদ্ধান্ত হলে এগুলো নানান রকম অ্যাডজাস্টমেন্ট হয়, সেটা কোনো পক্ষ থেকে হতে পারতো। সুতরাং সময়ের জন্য এটা হয়েছে, এটা আমাদের মনে করার কোনো কারণ নেই। কারণটা ভিন্ন, কারণটা আমরা যেটা ধারণা করছি সেটাই হতে পারে। কিন্তু সিগনিফিক্যান্ট হচ্ছে এই যে ব্যাখ্যা দেয়াটা, যে না আমরা আসলে আন্তরিকতা আমাদের ছিল, সেই আন্তরিকতার অভাব নেই, কিন্তু আমাদের এই কারণে এবার হয়ে ওঠে নাই। আমরা মনে করতে পারবো কিছুদিন আগে যখন আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা অঞ্চলে প্রচন্ড বন্যা হচ্ছিল, তখন আমরা অনেকে মণিপুরের ভারতের একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ড্যামের স্লুইস গেট খুলে দেওয়াকে ব্লেম করছিলাম, যে ওটা থেকে পানি এসেই এই ঘটনা ঘটাচ্ছে। ওটা পানি কিছু রোল প্লে করেছে, কিন্তু এটা ম্যাসিভ না, এটা ট্রু। মণিপুরে প্রচুর বন্যা হচ্ছিল এবং সেই বন্যায় ভেসে যাচ্ছিল, এবং সেই ড্যামটা আসলে বাংলাদেশের বর্ডার থেকে 120 কিলোমিটার দূরে। মানে আপনার পানি যদি ছাড়েন তাহলে এটা ভারতেও 120 কিলোমিটার ধরে ভাসাবে, তারপর বাংলাদেশে আসবে। মজার ব্যাপার, ভারতের পক্ষ থেকে এটার ব্যাখ্যা দেয়া হয়েছিল। এই ব্যাখ্যা দেয়াটাকে আমি মনে করি একটা ভালো লক্ষণ। ঠিক একইভাবে এখন ডক্টর ইউনূসকে নিয়ে যখন নানান স্পেকুলেশন হচ্ছে, এগুলো সত্য যদি হয়, এগুলো সত্য বলে আমরা ধারণা করতে পারি, আমি অন্তত বুঝি এটা সত্য, কারণ বিজেপি এবং ভারতের পররাষ্ট্র নীতির একটা প্যাটার্ন আমি আসলে দেখতে পাই, খেয়াল করি। সুতরাং তারা কি করতে চায়, তারা চায় চাপ তৈরি করার মাধ্যমে সব রকম তাদের স্বার্থ নিশ্চিত করবে। সুতরাং এই চাপ তৈরিরই একটা চেষ্টা বলে আমি মনে করি। কিন্তু এই যে ব্যাখ্যা দিচ্ছেন একটু অন্যভাবে, তার মানে বাংলাদেশের ভেতরে যে এটা নিয়ে সমালোচনা হচ্ছে মিডিয়াতে, আমাদের নেটিজেনরা তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা করছেন, শোরগোল করছেন, এটাকে ভারত কগনিজেন্সে নিচ্ছে। মজার ব্যাপার, ভারত এই জিনিসটা কোনোদিন কগনিজেন্সে নেয় নেই। আমি বলছি না যে ভারত এটা জানতো না। ভারতের এত সংস্থা, এত কিছু, ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের দেশে ছেয়ে আছে, এটা কোনো সন্দেহ নাই, ছিল। সো তাদের এটা না জানার কোনো কারণে বাংলাদেশে কি হয়, বাংলাদেশের মিডিয়াতে কি হয়, সোশ্যাল মিডিয়াতে কি হয়, মানুষ কতটা ক্ষুব্ধ হয়েছে, কিন্তু তারা এতদিন মনে করতে এগুলোকে আমাদের পাত্তা দেওয়ার কিছু নাই। আমাদের একজন শেখ হাসিনা আছে, যিনি তার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির মাধ্যমে মানুষকে অপ্রেস করে সবকিছু অর্জন করে ফেলবেন, ক্ষমতায় টিকে থাকবেন এবং ভারতের তাতেই চলবে। তারা মানুষের সাথে এই এনগেজমেন্ট, মানুষের সাথে এই ব্যাখ্যা দেয়া, মানুষ কি মনে করছে তার ভুল ভাঙানোর চেষ্টা করা, সেগুলো তাদের চিন্তাতেই ছিল না। যে ব্যাখ্যা দেয়া হলো তাতে কি ভুল ভাঙলো? উত্তর হচ্ছে ভুল ভাঙলো না। আমার ভুল ভাঙেনি, আমি এই ব্যাখ্যাটা গ্রহণ করি না। কিন্তু তারপরও আমরা খেয়াল করবো, উনি একটা ব্যাখ্যা যখন দেওয়ার চেষ্টা করছেন, তার মানে হচ্ছে আপনি আমাকে এখন ন্যূনতম কগনিজেন্সে নিচ্ছেন, ন্যূনতম পাত্তা দিচ্ছেন। আপনি মনে করছেন আমি যা বলছি সেটা ভুল, এবং এই ভুল বোধটা যদি ক্রমাগত থাকে, আপনি মনে করছেন সেখানে আপনাকে অ্যাড্রেস করা দরকার, তার মানে আপনি আসলে কিছুটা পাত্তা দিচ্ছেন। আমি এটুকু বলতে চাইছি। আমরা যখন ভুল এবং হাস্যকর ব্যাখ্যাও কাউকে দিতে যাই, আমরা ওই মানুষটাকে কিছুটা হলে পাত্তা দেই বলে সেটা দিতে চাই। আমরা যদি কখনো আর পাত্তা দেওয়ার প্রয়োজন মনে না করি, আমরা আসলে ব্যাখ্যাই দেবো। ব্যাখ্যা দেওয়ার কি আছে? ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, খুব হালকা কথা। কিন্তু উনি ডিটেইল ব্যাখ্যা দিচ্ছেন। আমি এটাকে আউট অফ কনটেক্সট দেখতে বলছি না, আমি বন্যার ব্যাপারটাকে ওটার সাথে মিলিয়ে দেখতে বলবো। দুটো ব্যাপার যদি একসাথে মেলাই তাহলে সেটা দেখা যেতে পারে।
আমি জানি না ভবিষ্যতে ভারত আসলে তার সম্পর্ক কতটুকু রিয়ালাইন করবে আমাদের সাথে, কিন্তু তাদের উচিত হবে খুব প্যারাডাইম শিফটের মতো রাতারাতি না হলে, ওটা হলে সবচেয়ে ভালো হতো। সারা পৃথিবীতে এখন বহু দেশ মুহূর্তেই তাদের ফরেন পলিসি কোন একটা দেশের প্রতি দ্রুত পাল্টে ফেলে, আমি প্রচুর উদাহরণ দিতে পারবো। কিন্তু ভারতের ডিপ স্টেট সম্ভবত সেটা করবে না। সরকারও যেটা আছে সেটাও তার ইন্টারনাল বা ডোমেস্টিক পলিটিক্স এর কারণে তার জন্য সহজ হবে না, কিন্তু তাদের আসলে ধাপে ধাপে এই ধরনের চিন্তা করা উচিত, এবং সেটা যদি তারা কন্টিনিউ করে এটা ভালো লক্ষণ, এবং এটা আমাদের দুই দেশের জনগণের জন্যই কল্যাণকর হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।